ওকে, লাস্ট ক্লাসে আমরা যেটা দেখেছিলাম, যারা দেখেন নাই, আমার গতদিন ভিডিও আপলোড করেছে সেটা একটু দেখে নিন। সেটা ছিল বেসিক্যালি আমাদের ডিসি মেশিনে সাধারণত দু ধরনের প্রবলেম নিয়ে আমরা আলোচনা করেছিলাম। একটা ছিল আর্মেচার রিয়াকশন। আর্মেচার রিয়াকশনের কারণে দুটো ব্যাপার ঘটতো, একটা নিউট্রাল প্লেন শিফট হতো আর একটা ফ্লাক্স উইকেনিং হতো। সাথে সাথে থাকতো আর একটা এলডিআই বাই ডিটি ভোল্টেজ, যেটাকে ইন্ডাকশন কিক বলা হয় বা ইন্ডাকটিভ কিক। তো এই দুইটার সলিউশন হিসেবে আমরা তিনটা মেথড দেখেছিলাম: ব্রাশ শিফটিং, কমিউটেটিং পোলস অর ইন্টারপোলস, অ্যান্ড কম্পেনসেটিং ওয়াইন্ডিংস। তো একের ব্যবহার নেই বললে চলে, দুইয়ের ব্যবহার এখনো আছে। বেস্ট ওয়ে হলো 3 নাম্বারটা ইউজ করার। সো এবং আপনাদেরকে বলেছিলাম এই ইউটিউব ভিডিওটি একটু দেখতে, একটু দেখলে একটু ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবে। আজকে আমরা যেখান থেকে শুরু করতে চাই সেটা হলো দ্য ইন্টারনাল জেনারেটর ভোল্টেজ ইন রিয়েল ডিসি মেশিনস। ওকে, সো আপনাদের হয়তো খেয়াল রয়েছে একদম ফার্স্ট ক্লাসে যখন আমরা একটা সিম্পল লুপ জেনারেটর, যেখানে মাত্র দুটো কন্ডাক্টর ছিল, দুটো কন্ডাক্টর মিলে একটা সিম্পল লুপ ছিল, সেখানে ইএমএফটা কিভাবে ইনডিউস হয় সেটা আমরা বের করেছিলাম, ডেরিভেশন ছিল। এবং দেখা গিয়েছিল এক একটা সাইডে যে ইএমএফ ইনডিউস হয়, দুইটা যোগ করলে আমরা পেয়েছিলাম 2VBL। তো সেখান থেকে আমরা বের করেছিলাম যে আসলে একটা ডিসি জেনারেটরে যে ইএমএফটা ইনডিউসড হয় সেটা তিনটা ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। একটা হলো দ্য ফ্লাক্স ইন দ্য মেশিন, দ্য স্পিড অফ দ্য মেশিনস রোটর, এন্ড 3 নাম্বার ছিল একটা কনস্ট্যান্ট ছিল। আপনাদের হয়তো খেয়াল আছে কিনা জানি না, 2/π পেয়েছিলাম আমরা, যেটাকে আমরা বলেছিলাম কনস্ট্যান্ট ডিপেন্ডিং অন দ্য কনস্ট্রাকশন অফ দ্য মেশিন। তো আজকের ক্লাসে আগ পর্যন্ত আমরা অলরেডি আমাদের দেখা শেষ যে একটা ডিসি জেনারেটরে কখনোই একটা সিম্পল লুপ হয় না। ওকে, কখনোই এরকম দুইটা কন্ডাক্টর হয় না। ওকে, খেয়াল করে দেখেন, এটা একটা সিম্পল লুপ হয়, এখানে কিন্তু প্যারালাল পাথ কয়টা? পাথই একটা। তো আর প্যারালাল কোনো পাথ নাই, সো ওয়ান পাথ। ওকে, কিন্তু ইউজুয়ালি আমরা যখন কমপ্লেক্স আর্মেচার ওয়াইন্ডিং দেখেছিলাম, ল্যাপ ওয়াইন্ডিং হয় বা ওয়েভ ওয়াইন্ডিং হয়, সেখানে কখনো এরকম একটা কন্ডাক্টর থাকে না, অসংখ্য কন্ডাক্টর থাকে এবং অনেকগুলি কন্ডাক্টর মিলে প্যারালাল পাথ তৈরি করে। ওকে, সো সেটাই কিভাবে এই আমাদের সিম্পল ভোল্টেজের ইকুয়েশনকে মডিফাই করে সেটা আমরা আজকে দেখব। তাহলে দেখেন, দুইটা কন্ডাক্টর জুড়ে আমাদের টোটাল ভোল্টেজ ছিল 2VBL, তাই না? তার মানে এক একটা কন্ডাক্টর অর্থাৎ এক একটা কয়েল সাইডে আমার ইনডিউসড ইএমএফ এর ইকুয়েশন আমরা লিখতে পারি VBL। ওকে, এখন দেখেন, কোনো একটা আর্মেচার, কমপ্লেক্স আর্মেচারে যদি জেড নাম্বার অফ কন্ডাক্টর থাকে এবং এই জেড নাম্বার অফ কন্ডাক্টর দিয়ে যদি এ নাম্বার অফ প্যারালাল পাথ তৈরি হয়, তাহলে আমরা ইনডিউসড ইএমএফ ইএ সমান সমান লিখতে পারি ZVBL/A। ওকে, তো এখানে একটু একটু বুঝলেই হবে। সেটা হলো দেখেন, একটা কন্ডাক্টরের জন্য VBL, তাহলে জেড নাম্বার অফ কন্ডাক্টরের জন্য জেড ইন্টু VBL। এটা বোঝার খুব সহজ, মাল্টিপ্লাইড। ডিভাইড বাই এ কেন আসলো? বিকজ ধরেন একটা মেশিনে এরকম 6টা কন্ডাক্টর আছে। ওকে, তো 6টা কন্ডাক্টর মিলে ধরেন ওয়েভ ওয়াইন্ডিং ছিল, তো প্যারালাল পাথ তৈরি করলো দুইটা, একদিকে তিনটা একদিকে তিনটা। ওকে, আমরা কি জানি, ভোল্টেজ যোগ হয় সিরিজে, তাই না? তাহলে তিনটা যেহেতু সিরিজে যোগ হচ্ছে, সেটা যে ভোল্টেজ দিবে, এরকম তিন একাধিক প্যারালাল পাথর যদি হয়, ভোল্টেজ তার বাড়বে না, তাই না? তো সেই কারণে দেখেন, আমরা কন্ডাক্টর, টোটাল নাম্বার অফ কন্ডাক্টরকে প্যারালাল পাথ দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আমরা আসলে অ্যাকচুয়াল মেশিনের ব্রাশের অ্যাক্রসে ইএমএফ যেটা সেটা পাবো। ওকে, সেখান থেকে বাকিগুলো এখন আসলে আর তেমন বোঝার কিছু নাই, সবই ইকুয়েশন আর কি। এই যে ভি সমান সমান
লিনিয়ার ভেলোসিটির সাথে অ্যাঙ্গুলার ভেলোসিটির রিলেশন রয়েছে, সেটা আমরা এখানে বসাই দেই। এরপরে বি মানে হলো গিয়া আমাদের ফ্লাক্স ডেন্সিটি আন্ডার পোল। তো সেটা কিভাবে লেখা যায়, ফাই সমান সমান বি ইন্টু এপি। ওকে, এপিটা হলো গিয়ে এরিয়া পার পোল। তো সেই এরিয়াটা সমান সমান কি, যেহেতু দেখেন আর্মেচার একটা সিলিন্ড্রিক্যাল, তো এটার এরিয়া টোয়াইস পাই আর এল। ওকে, একটা মেশিনে যদি পি সংখ্যক পোল থাকে তাহলে এরিয়াটা ডিভাইড হয়ে যাবে, তো সেটাই করা হয়েছে। এপি সমান সমান এ বাই পি, তো টোয়াইস পাই আর এল বাই পি। তাহলে ফ্লাক্স ফাই সমান সমান আমরা এইটা লিখতে পারি। জাস্ট খালি এই ভ্যালু গুলো বসাই দেওয়া হয়েছে, দিয়ে দেখা গেল কি টোয়াইস পাই আর এল বি বাই পি। তো এই ফাইয়ের ইকুয়েশনটাকে আমি এই ই এর মধ্যে এখানে বসাই দিচ্ছি আর কি। ঠিক আছে, বসাই দিয়ে আমি কি পাই, যেভাবে বসানো যায় আর কি, চেঞ্জ করে নেবেন সাইডে, সমস্যা নেই। ই এ সমান সমান ফাইনালি দেখা যাচ্ছে হলো জেড পি বাই টোয়াইস পাই এ পাই ইন্টু ওমেগা। এই অংশটা একটা কনস্ট্যান্ট, বিকজ একটা মেশিনে দেখেন দ্য নাম্বার অফ পোল কনস্ট্যান্ট, টোটাল নাম্বার অফ কন্ডাক্টর জেড সেটা কনস্ট্যান্ট, টু তো কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, নাম্বার অফ প্যারালেল পাথ সেটাও কনস্ট্যান্ট। আমরা বাই দিস টাইম আমরা জানি যদি ল্যাপ ওয়াইন্ডিং হয় তাহলে প্যারালেল পাথ হয় পি এর সমান। ওকে, আর যদি ওয়েভ ওয়াইন্ডিং হয় তাহলে প্যারালেল পাথ হয় টু, কনস্ট্যান্ট। এবং এই দুটাই বললাম আমি সিমপ্লেক্স ওয়াইন্ডিং এর ক্ষেত্রে। ট্রিপ্লেক্স হলে পারে বা ডুপ্লেক্স হলে পারে সেই অনুযায়ী মাল্টিপ্লিকেশন হয়। ওকে, তাহলে আমরা কি পেলাম, ইনডিউসড ইএমএফ ই এর সমান সমান কে ফাই ওমেগা। ওকে, এখন দেখেন, এবং কে সমান সমান এইটা। এখন দেখেন এই যে ওমেগাটা হলো অ্যাঙ্গুলার ভেলোসিটি, তো সাধারণত আমরা মেশিনের স্পিডকে আরপিএম এ প্রকাশ করি। খুব সহজ, আরপিএম থেকে আমরা এই অ্যাঙ্গুলার ওমেগা এটা কনভার্সন রয়েছে, সেটা কি টোয়াইস পাই বাই 16 টু এন। সেটা যদি আমি এখানে বসাই দেই তাহলে আমরা ই এর সমান সমান পাই কে ফাই এন। অর্থাৎ দেখাই যাচ্ছে ইনডিউসড ইএমএফ এই তিনটা জিনিসের উপরে ডিপেন্ড করে, একটা হলো ফ্লাক্স, একটা হলো স্পিড, আর একটা হলো গিয়া কনস্ট্যান্ট। ওকে, তো সেই কনস্ট্যান্টটা খুবই এখানে আমাদের ক্লিয়ার, জেড পি বাই 60 এ। অর্থাৎ আমরা যখন ম্যাথ করব, এটার দুইটা ম্যাথ আছে, তো আমি আজকে সেই ম্যাথ নিয়ে আলোচনা করতে যাচ্ছি না, এটা আমরা পরে কখনো ম্যাথ যদি করি, বাট ম্যাথগুলো আপনারা দেখেন, খুব ইজি ম্যাথ। সেটা আমরা একটু দেখি। বইয়ের এক্সাম্পল 8.3 এবং 8.4 টোটালি বেসড অন এই ইকুয়েশন, অর্থাৎ ফাই এনজেড বাই 60 ইন্টু পি বাই এ। তো এটা হলো আমার ইনডিউসড ইএমএফ এর ইকুয়েশন, সেটার উপরে, এবং ছোট অঙ্ক, ডেফিনেটলি পরীক্ষা আসতেই পারে। দুইটা ম্যাথই এই ফর্মুলার উপরে বেস করে। এই অঙ্কে লাস্টে ডি তে ইনডিউস টর্কের একটা ইকুয়েশন রয়েছে। ইনডিউস টর্কের ইকুয়েশনটা আমরা জেনারেটরের মধ্যে পড়ব না বা পড়িও নাই। ইনডিউস টর্কের ইকুয়েশনটা আমরা 2-3 দিন পরে যখন মোটর শুরু করব তখন সেই মোটরের প্রথমেই আপনারা এটা পড়বেন। ওইটা পড়ার পরে তাহলে এই অঙ্কটা করতে পারবেন। তার মানে ডি এর আগ পর্যন্ত এই অঙ্কগুলো আপনারা এখনই পারবেন, একদম সিম্পল অঙ্ক, একবার দেখলেই পারবেন। ওকে, এই ছিল আমাদের এতদিন পর্যন্ত মেশিনের বেসিক ডাইনামিক্স, কনস্ট্রাকশন ভিতরে কিভাবে হয়, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কম্যুটেশন কিভাবে হয়। ওকে, এবং তার প্রবলেম গুলা কি কি এবং সেগুলো সলিউশন কি, আজ পর্যন্ত এভাবে চলে আসছে। তো এখন আমাদের যেটা শিখতে হবে সেটা হলো ডিসি জেনারেশনের ক্লাসিফিকেশন, অর্থাৎ কত ধরনের ডিসি জেনারেটর হইতে পারে বাই ডিপেন্ডিং অন কানেকশন, সেটা দেখা এবং এক একটা কিছু ক্যারেক্টারিস্টিক্স আলোচনা করা। আপনাদেরকে এগুলো যে একদম গভীরভাবে একদম পুরা জানতে, মানে একদম লাইন টু লাইন সে দেখতে হবে বা বইয়ে পড়তে হবে তাও না, বাট বেসিক জিনিসটা আপনাদের মাথায় বুঝতে হবে। অর্থাৎ আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে জেনারেটরকে প্রকাশ করব এবং সেটার কন্ট্রোল প্যারামিটার গুলি কি, ওকে, সেটা আমরা একটু দেখব। তাহলে দেখেন, এইখানে আমরা আলোচনা করব আজকে মোট 5 ধরনের ডিসি জেনারেটর রয়েছে। ওকে, এবং সেটা
এসেছে আমরা কিভাবে ফিল্ড ওয়াইন্ডিং কে এই মেশিনের সাথে কানেকশন দিব সেটার উপরে বেস করে। তো প্রথমে আমরা দেখি কি, নাম্বার ওয়ান, সেপারেটলি এক্সাইটেড জেনারেটর। তো কোনো মেশিনে মানে ডিসি জেনারেটরে আমরা কি জানি, দুইটা অংশ থাকে, একটা আর্মেচার একটা ফিল্ড। তো সেই ফিল্ডটা কি হয়, ইলেকট্রোম্যাগনেট। ইলেকট্রোম্যাগনেট ব্যবহার করার কারণ যেন স্ট্রং ম্যাগনেটিজম পাওয়া যায়, বিকজ আমরা জানি যে ন্যাচারাল ম্যাগনেট যেটা সেটা অতটা শক্তিশালী হয় না, পার্মানেন্ট ম্যাগনেট যেটা। সো স্ট্রং ম্যাগনেট আমরা যদি চাই, উই ডেফিনেটলি উই নিড ইলেকট্রোম্যাগনেট। তো ইলেকট্রোম্যাগনেট প্রডিউস করতে হলে তাকে আমার কি করতে হয়, একটা এনার্জি সোর্স দিয়ে এনার্জাইজ করতে হয়। অর্থাৎ সেখানে একটা কয়েল থাকে, সেই কয়েলে আমার ডিসি কারেন্ট ফ্লো করাতে হয়, সেই ডিসি কারেন্ট ফ্লাক্স প্রডিউস করে, এবং এই কয়েলটা অবশ্যই একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের উপরে পেঁচানো থাকে। অ্যাজ এ রেজাল্ট সেখানে একটা ইলেকট্রোম্যাগনেট প্রডিউস হয়। ওকে, এখন দেখেন নাম্বার ওয়ান যেটা, সেপারেটলি এক্সাইটেড জেনারেটর। এক্সাইটেশন মানেই হলো এই ফিল্ডে সাপ্লাই দেয়, এটা হলো আমার এক্সাইটেশন। ওকে, এটা আপনারা এই শব্দটা এর আগেও দেখেছেন যখন আমরা এসি মেশিন পড়েছিলাম। এক্সাইটেশন বাড়ানো মানে ফিল্ড কারেন্ট বাড়ানো, এক্সাইটেশন কমানো মানে ফিল্ড কারেন্ট কমানো। সো এটা আপনারা জানেন। সেপারেটলি এক্সাইটেড জেনারেটর মানে হলো, যদি কোনো ডিসি জেনারেটরের এই স্ট্যাটরের ম্যাগনেটিক ফিল্ডকে আমি এক্সটার্নাল কোনো সোর্স দ্বারা এনার্জাইজ করে, তাহলে সেটাকে আমরা বলি সেপারেটলি এক্সাইটেড জেনারেটর। নাম্বার টু দেখেন, শান্ট জেনারেটর। ওকে, তো দুই থেকে বাকি সবগুলি আসলে আমরা বলি সেটা হলো সেলফ এক্সাইটেড মেশিন। সেলফ এক্সাইটেড মেশিন মানে হলো যে আমরা কি জানি, জেনারেটর তো একটা টার্মিনালে ভোল্টেজ প্রডিউস করে, এবং সেখানে কাউকে যদি কোনো লোডকে যদি সংযোগ দেন তাহলে কারেন্ট ফ্লো হবে। তো সেলফ এক্সাইটেড মেশিন যেগুলি, সেগুলি যেভাবে কাজ করে সেটা হলো নিজের প্রডিউস যে কারেন্ট সেটা দিয়ে সে নিজের ফিল্ডকে এনার্জাইজ করবে। ওকে, সেটার অবশ্য আবার কিছু শর্ত থাকে, যেমন রেসিডুয়াল ম্যাগনেটিজম থাকতে হয়। ওকে, সো এটা ইউজুয়ালি থাকেই। সো দুই নম্বরটা দেখেন, শান্ট জেনারেটর। অর্থাৎ আমরা যদি ইকুইভ্যালেন্ট সার্কিট একটু দেখি। ওকে, এটা একটা সেপারেটলি এক্সাইটেড জেনারেটরের ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা দেখলে আমরা বাকি দুই তিন বুঝতে পারবো, এবং পরে তো আলোচনা হবে। এটা দেখেন একটা ফিল্ড সার্কিট, এখানে আমি একটা ডিসি সাপ্লাই দিব। ওকে, এটা হলো সেই কয়েল, কয়েলের রেজিস্ট্যান্স। এখানে সাপ্লাই দিলে সে ফ্লাক্স প্রডিউস করবে। এই যে এই সিম্বলটা হলো আর্মেচারের সিম্বল, সে আউটপুট দিবে। এখানে একটা ব্রাশ ড্রপ হবে, এবং আমাদের এসি মেশিনে মডেল প্যারামিটার ছিল কি কি, রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স। তার একটা অংশ ছিল ম্যাগনেটিক লিকেজের জন্য, আর একটা ছিল আর্মেচার রিঅ্যাকশনের জন্য। তো ডিসির ক্ষেত্রে দেখেন মডেল প্যারামিটার খুব সিম্পল, একটা মাত্র রেজিস্ট্যান্স সেটা থাকবে, এখানে একটা ড্রপ হবে যদি আমি এখানে একটা লোড কানেক্ট করি। এটার ইকুইভ্যালেন্ট সার্কিট হলো এটা। এই এটাকে এই যে ভেরিয়েবল রেজিস্ট্যান্স যেটা, সেটাকে এখানে সিরিজে যুক্ত করে দেওয়া হয়েছে। এই রেজিস্ট্যান্সের কাজ হলো এই কারেন্টকে ইচ্ছা মতো কম বা বেশি করে, অ্যাজ এ রেজাল্ট ফ্লাক্সের পরিমাণ কম বা বেশি করা। এখানে এই ব্রাশ ড্রপ যেটা হয় সেটাকে এর সঙ্গে যোগ করে দেওয়া হয়েছে, দিয়ে ওটাকে সিম্বল এখানে আর দেখানো হয়নি। এখানে এখন যদি কোনো লোড দেন তাহলে আইএ কারেন্ট ফ্লো হবে। ওকে, এখন দেখেন এটা ছিল সেপারেটলি এক্সাইটেড। এই ফিল্ডের কানেকশনটা দেখেন, বাইরের কোনো একটা সোর্স থেকে, যেটাকে আমি বলতেছি ভিএফ, এখানে সাপ্লাই দেওয়া হয়েছে। যখন সেলফ এক্সাইটেড হবে, দুই নম্বরে দেখেন শান্ট জেনারেটর, তাহলে যেটা হবে এই ফিল্ডের কানেকশনটা এই আর্মেচারের সঙ্গে প্যারালালি থাকবে। অর্থাৎ এটা থেকে এক মাথা এখানে, এটা থেকে এক মাথা এখানে লাগাই দিলে আমার কি হবে, শান্ট জেনারেটর। অন দ্য আদার হ্যান্ড সিরিজ জেনারেটর কি হবে, এই ফিল্ডকে যদি আমি আর্মেচারের সঙ্গে সিরিজে কানেক্ট করি তাহলে হবে সিরিজ জেনারেটর। আবার কিউমুলেটিভলি কম্পাউন্ড জেনারেটর। ওকে, সেখানে কি হবে, সিরিজ এবং শান্ট দুটাই থাকবে, এবং তাদের এফেক্ট হবে অ্যাডিটিভ। আবার ডিফারেন্সিয়ালি কম্পাউন্ড, সেখানে কি হবে,
সিরিজ এবং শান্ট দুটাই থাকবে, কিন্তু তাদের ইফেক্টটা হবে সাবস্ট্রাকটিভ। এটা আমরা সামনে যখন দেখবো তখনই দেখবো। আশা করি বুঝতে পেরেছেন। সো এক কথায় বলতে গেলে আমরা মেশিনকে প্রথমে দুই ভাগে ভাগ করি, সেপারেটলি এক্সাইটেড, সেলফ এক্সাইটেড। সেলফ এক্সাইটেড এর ক্লাসিফিকেশন আবার শান্ট, সিরিজ এবং কম্পাউন্ড। কম্পাউন্ডের এখানে আমরা দুই ধরনের দেখতেছি, একটা কিউমুলেটিভলি কম্পাউন্ড অ্যাডিটিভ, একটা ডিফারেন্সিয়ালি কম্পাউন্ড মানে সাবস্ট্রাকটিভ। ওকে, ডিসি জেনারেটরকে বিভিন্ন কিছু দেখা হয়, যেমন ভোল্টেজ, পাওয়ার রেটিং, এফিসিয়েন্সি, ভোল্টেজ রেগুলেশন। এখানে একটা রেগুলেশনের ইকুয়েশন দেওয়া আছে, সেম ভোল্টেজ রেগুলেশন যেটা আমরা এই কোর্সে করেছে কিনা আমার খেয়াল নাই, বাট মেশিন 1 আপনারা শিখেছিলেন ট্রান্সফরমারের ক্ষেত্রে ভোল্টেজ রেগুলেশন। অর্থাৎ একটা ডিসি জেনারেটরের টার্মিনালে যখন লোড লাগানো হয় তখন তো কারেন্ট ফ্লো হয়, কারেন্ট ফ্লো হলে এখানে কি আইআর এর ড্রপ হয়, ড্রপ হলে কি হয়, টার্মিনাল ভোল্টেজটা কমে যায়। ওকে, তো এই যে কমে গেল অর্থাৎ চেঞ্জ হলো, এই চেঞ্জকে একটা ইকুয়েশন দিয়ে প্রকাশ করা, এটাকে বলে ভোল্টেজ রেগুলেশন। রেগুলেশন যদি পজিটিভ হয় তাহলে কি হবে, ড্রপিং ক্যারেক্টার, মানে যত লোড বাড়ে ড্রপ হয়। আর নেগেটিভ হওয়া মানে তার উল্টা, অর্থাৎ বাড়তে থাকবে। তো এটাই আর কি আমরা এই ভোল্টেজ রেগুলেশন ও ইকুয়েশন দিয়ে দেখি। এখানে একটা ছবি দেওয়া রয়েছে, দেখেন বই দেখতে পারেন। সেটা হলো একটা ডিসি জেনারেটর, ফার্স্ট কমার্শিয়াল ডিসি জেনারেটর which was built in 1879। তো বেশ পুরনো কিন্তু আর কি। দেখেন, it was rated at 5 kilowatt, 100 volt and 1200 rpm। এটাই দেওয়া হয়েছে এখানে। আমি অবশ্য মেশিনের চেয়ে মানুষের ছবি ভালো দেখা যাচ্ছে। সালটা ইম্পর্টেন্ট, 1879। ওকে, এখন আমরা এই প্রতিটা মেশিনের এই যে এখানে যে এক একটা ক্লাসিফিকেশন আমরা দেখলাম, এখানে এই প্রতিটা মেশিনের আমাদের যেটা জানতে হবে, ইকুইভ্যালেন্ট সার্কিট, টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স আর কন্ট্রোল মেকানিজম গুলো কি কি, এগুলো একটু জানলেই হবে। তাহলে আপনারা মাথায় রাখতে পারবেন এবং কোনো কোশ্চেন আসলে সেই অনুযায়ী অ্যান্সার করতে পারবেন। ডেফিনেটলি শর্ট কোশ্চেন, এরকম কোনো বর্ণনা বা এগুলো দেখে ভাবার কোনো কারণ নাই যেসব কোনো বর্ণনা বা এগুলো কিছু আপনাদের কখনো পরীক্ষা আসবে। এটা জাস্ট খালি আপনাদের পড়ার জন্য বা জানার জন্য। ওকে, তো প্রথমে দেখেন, এটা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট। যদি আমি বলি সেপারেটলি এক্সাইটেড জেনারেটর ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি, ডেফিনেটলি এটা। সেখানে রিলেশনটা কি দেখেন, যেটাই আর্মেচার কারেন্ট সেটাই আমার লাইন কারেন্ট, এবং কারশফস ভোল্টেজ ল কেভিএল যদি আমরা ব্যবহার করি তাহলে কি দেখবো, ভিটি ই এটা অবশ্যই কি বড় হবে, ইয়ে থেকে যদি আমি আইআর এর ড্রপটা বাদ দিই তাহলে আমি টার্মিনাল ভোল্টেজ ভিটিটা পাবো। এবং সেপারেটলি এক্সাইটেড, সো ফিল্ডের অ্যাক্রসে অ্যাপ্লাইড ভোল্টেজ ভিএফ, তাহলে আইএফ সমান সমান আমরা লিখতে পারি ভিএফ বাই আর। এই কয়টা ব্যাপার। তো এখন দেখেন টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্সটা কি, দেখেন যে ভেরিয়েবল যেগুলা সেটার সঙ্গে যে রিলেশন গুলা থাকে, তাহলে আমাদের এই সেপারেটলি এক্সাইটেড জেনারেটরের ক্ষেত্রে টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স হলো লোড কারেন্টের সাথে টার্মিনাল ভোল্টেজ। ওকে, দেখাই যাচ্ছে লোড কারেন্ট যত বাড়ে, যেহেতু আইআর এর ড্রপটা বাড়ে, টার্মিনাল ভোল্টেজ তত নামতে থাকে। এটাই যদি আমরা লিনিয়ার রিলেশনশিপটা ধরে নেই, অর্থাৎ এখানে দেখেন যত যাচ্ছে তত কমতেছে। ওকে, এটা হলো আমার লিনিয়ার রিলেশনশিপ। বিকজ আমরা জানি ই এ সমান সমান, একটু আগে আমরা দেখলাম কে ফাই এন, অর্থাৎ ফ্লাক্স এবং স্পিড যদি বাড়ে তাহলে ই এর চেঞ্জ হয় সাথে একটা কনস্ট্যান্ট। এটা একটা লিনিয়ার রিলেশনশিপ। লিনিয়ার বলার কারণটা কি, এই যে দেখেন ইকুয়েশনের মধ্যে ফ্লাক্স ফাই আছে, আমরা ধরে নিচ্ছি আমরা ফিল্ড কারেন্ট যত বাড়াবো ফ্লাক্স তত বাড়বে, কিন্তু অ্যাকচুয়ালি তা কিন্তু হয় না। এটা আপনারা এখন খুব ভালো জানেন, যে কোনো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল আপনি ফিল্ড কারেন্ট যতই বাড়ান না কেন, বাড়তে 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 একটা লেভেলে যে সে স্যাচুরেটেড হয়ে যায়। ওকে, এরপরে আপনি ফিল্ড কারেন্ট যতই বাড়ান না কেন সে আর কোনো এক্সট্রা ফ্লাক্স প্রডিউস করতে পারে না, বিকজ সে অলরেডি স্যাচুরেটেড। ওকে, তো এই ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে দেখেন সেই স্যাচুরেশনকে ক্যালকুলেশনে আনা হয়নি।
অন দ্য আদার হ্যান্ড আর একটা জিনিসকে ধরা হয় নাই, ধরে নেওয়া হচ্ছে যে আর্মেচার রিয়াকশন যেটা সেটা নেই। আর্মেচার রিয়াকশন কখন পুরোপুরি থাকে না, যদি আমরা কম্পেনসেটিং ওয়াইন্ডিংটা ব্যবহার করি। ওকে, যদি আমরা কম্পেনসেটিং ওয়াইন্ডিংটা ইউজ করি। বাট গত লেকচারে বলেছিলাম কম্পেনসেটিং ওয়াইন্ডিং যেখানে খুব হেভি ডিউটি অপারেশন বা বড় মেশিন সেসব ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়, ছোট মেশিনের ক্ষেত্রে থাকে না। ওকে, ইন দ্যাট কেস আমাদের কিন্তু আর্মেচার রিয়াকশনটা ক্যালকুলেশনে আনতে হবে, এবং আর্মেচার রিয়াকশন যদি থাকে তাহলে কি হয় দেখেন, ফ্লাক্স উইকেনিং হয়, এবং ফ্লাক্স উইকেনিং যদি হয় তাহলে আমার নেট ফ্লাক্স মেশিনে কমে যায়। ওকে, তাহলে কি হয় দেখেন, সো আমরা যদি এই যে লিনিয়ার ইফেক্ট এখানে ছিল, অর্থাৎ আমরা আর্মেচার রিয়াকশনকে বাদ দিয়েছিলাম, সেই আর্মেচার রিয়াকশনকে এখন হিসাবে আনি, তাহলে দেখেন আমাদের ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা হবে হলো এরকম। অর্থাৎ এই যে লিনিয়ার আইআর এর ড্রপটা তো ছিল, সাথে দেখেন এই যে নন লিনিয়ার আর্মেচার রিয়াকশন যেটা, সেই ড্রপটা যোগ হয়ে কার্ভটা হয়ে যায় এরকম। ওকে, এটা হলো গিয়ে টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স। এখন দেখেন তাহলে এই যে টার্মিনাল ভোল্টেজ এটাকে কি দিয়ে কন্ট্রোল করা যেতে পারে। ওকে, তো কন্ট্রোলের ইকুয়েশন তো আমরা দেখেছি, ই এ সমান সমান কে ফাই এন। কে তো কনস্ট্যান্ট, তার মানে ফিল্ড এবং স্পিড দুইটা জিনিস আমার হাতে, তাই না? তাহলে দেখেন আমরা যদি প্রথমটা দেখেন চেঞ্জ অফ স্পিড অফ রোটেশন, আমরা যদি স্পিডটাকে চেঞ্জ করি তাহলে ডেফিনেটলি আমার ইয়ে চেঞ্জ হবে, ইয়ে বাড়বে, যদি স্পিড বাড়াই ইয়ে বাড়বে, স্পিড কমালে ইয়ে কমবে, অ্যাজ ওয়েল অ্যাজ ভিটি সমান সমান ইয়ে মাইনাস আই আর এ, তাহলে আমার ভিটিটা চেঞ্জ হবে। নাম্বার টু, চেঞ্জ দ্য ফিল্ড কারেন্ট। সো আমরা যদি ফিল্ড কারেন্ট চেঞ্জ করি, এখানে দেখেন ফিল্ড কারেন্ট যত বাড়াবো ফ্লাক্স তত বাড়বে, তাই না? যত ফ্লাক্স বাড়বে তত বেশি আমার ইয়ে বাড়বে, ইয়ে বাড়া মানে আমার ভিটিটাও বাড়বে। এখন মজার বিষয় হলো ইউজুয়ালি জেনারেটর তো একটা প্রাইম মুভারের সঙ্গে লাগানো থাকে, তাই না? তো প্রাইম মুভারের স্পিড সাধারণত কনস্ট্যান্ট হয়। ওকে, তো কনস্ট্যান্ট যেহেতু হয় সেহেতু স্পিড চেঞ্জ করার খুব একটা অপশন আমাদের হাতে থাকে না। তাহলে মেইনলি যেটা দিয়ে আমরা এই টার্মিনাল ভোল্টেজকে চেঞ্জ করতে পারি সেটা হলো ফিল্ড কারেন্ট, অর্থাৎ আমরা ফ্লাক্স যত, অর্থাৎ ফ্লাক্স কন্ট্রোল বলতে পারেন, ফ্লাক্স যত বাড়াবো টার্মিনাল ভোল্টেজ তত বাড়বে। এখানেও একটা ব্যাপার রয়েছে, একটা লিমিটেশন রয়েছে, সেটা হলো আনটিল স্যাচুরেশন। স্যাচুরেশনের পরে আমি যতই বাড়াই না কেন কোনো লাভ নাই, কারণ তখন সে আর বেশি ফ্লাক্স দিবে না, তো আসলে টার্মিনাল ভোল্টেজও রাইজ হবে। এখন দেখেন যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা কিভাবে সরে যায়। ধরেন এটা একটা সেপারেটলি এক্সাইটেড জেনারেটর, সেখানে একটা রেজিস্টিভ লোড লাগানো আছে, এবং তার প্রথম অবস্থায় তার যখন ধরেন আইএফ, একটা নির্দিষ্ট আইএফ এর জন্য তার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ ছিল এইটা, ধরেন এই যে আমার ভিটি, ঠিক আছে? যদি আমি আইএফ এ বাড়াই তাহলে দেখেন এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা উপর দিকে শিফট হলো। ওকে, সেটা এখান থেকে দেখানো আছে। আবার যদি আমি কমাইতাম তাহলে কমে যেত আর কি। সো এই কার্ভ থেকে সেটা দেখা যায়, এরকম কার্ভ আপনারা আগেও দেখেছেন, সো ইজি। এইটুক পর্যন্ত খুব ইম্পর্টেন্ট। ওকে, এরপরে আর একটা ব্যাপার রয়েছে দেখেন, সেটা হলো নন লিনিয়ার অ্যানালাইসিস। তো সাধারণত একটা মেশিনের মধ্যে যে আমরা লিনিয়ারলি ধরে নিয়েছি যে কারেন্ট চেঞ্জ হলে ফ্লাক্স চেঞ্জ হয়, ফ্লাক্সের চেঞ্জের সাথে লিনিয়ার ওয়েতে আমাদের ইয়ে চেঞ্জ হয়, বাট অ্যাকচুয়ালি ইন এ মেশিন কখনো তো এইভাবে হয় না, তাই না? মেশিনের নন লিনিয়ার অনেক ব্যাপার থাকে, যেমন কারেন্ট 1 ইউনিট বাড়ালে যে ফ্লাক্স 1 ইউনিট বাড়বে ব্যাপারটা তা নাও হতে পারে। ওকে, এবং স্যাচুরেশনের কাছে যে কিন্তু তাই হয়, আপনি কারেন্ট বাড়াচ্ছেন ফ্লাক্স বাড়তেছে না, এই জন্য নন লিনিয়ার অ্যানালাইসিসটা করা হয়। সেটা হলো যেটা একটা উদাহরণের সাহায্যে করা হয়েছে। তো যেটা করা হয়েছে দেখেন যে নেট এম এম, এটা হলো এমএমএফ যেটা আর কি, ম্যাগনেটোমোটিভ ফোর্স।
নেট এমএমএফ একটা মেশিনের মধ্যে সেটা কি দেখেন, এনএফ আইএফ, এটা হলো এই ফিল্ড কয়েল যে এমএমএফ টা প্রডিউস করে, মাইনাস এই যে আর্মেচার যে এমএমএফ টা প্রডিউস করে, অর্থাৎ যেহেতু সে এই যে আর্মেচার রিয়াকশন যেটা বাধা দান করে, নেট এমএমএফ, এই নেট এমএমএফ প্রডিউস করতে ধরেন একটা ফিল্ড কারেন্ট আইএফ প্রাইম দরকার, তাহলে আইএফ প্রাইম সমান সমান কি লেখা যায়, আইএফ মাইনাস এইটা মানে আর্মেচার রিয়াকশনের কারণে যে এমএমএফ ডিভাইডেড বাই এনএফ, এটা গেল আমার ফ্লাক্সের সাইড থেকে। অন দ্য আদার হ্যান্ড স্পিডের সাইড থেকে লেখা যায় ইএ নটটা যদি আমার এন নট স্পিডের জন্য হয় তাহলে ইএ স্পিডটা হবে এন এর জন্য। এই দুটো ইকুয়েশনকে ব্যবহার করে এই সেপারেটলি এক্সাইটেড মেশিনের নন লিনিয়ার অ্যানালাইসিস করা যায়। ওকে, এটা পুরোপুরি বুঝতে হলে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে অঙ্কের মতো, আশা করি সেটা আমরা নেক্সট ক্লাসে করব। তো এটা আপনাদের যেটা করতে হবে এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম এইগুলোর জন্য জাস্ট খালি ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি, টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্সটা কি, আর কন্ট্রোল কিভাবে করে, এই তিনটা জিনিস ইম্পর্টেন্ট। নন লিনিয়ার অ্যানালাইসিসটা এত গুরুত্বপূর্ণ না, এটা এফওয়াইআই টপিক, জাস্ট খালি আপনার একবার পড়ে রাখবেন। তো এটার জন্য আর আমি এই জন্য এত বেশি সময় আর দিচ্ছি না, জাস্ট একবার বোঝাই বললে আপনারা বুঝতে পারবেন। তো এইটুকু আজকের মতো। এখন আপনাদের থেকে কোশ্চেন নেব, কারো কোনো